আজকে কিন্তু যে টপিক আমরা করব, যার অ্যাকাউন্টস কনসেপ্টটা আমরা তুলব। অ্যাকাউন্টস কনসেপ্ট, হ্যাঁ, ঠিক আছে, অ্যাকাউন্ট কনসেপ্ট আমরা তুলব। হুম, নর্মালি আমি যে পয়েন্ট কটা লিখছি সবাই খেয়াল করবে, সেই পয়েন্টে কার কোন সমস্যা আছে আমাকে একটু বলবে। সবাই ক্লিয়ার? নিশ্চয়ই সবাই জেনে এসছো আজকের আমরা যেটা শিখতে এসেছি সেটা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, তাই তো? হ্যাঁ বা না? কি মনে ডাউট? হ্যাঁ, তুমি কি শিখতে এসছো এখানে? ট্যালিটা কি কম্পিউটারে করবো নাকি খাতা কলমে করবো? আমি সেটাই বললাম, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং মানে কম্পিউটারের মাধ্যমে অ্যাকাউন্টসের কাজ করবো, তাই তো? ঠিক তো নাকি? ব্যাপারটা ক্লিয়ার তো? এটা জেনারেল কনসেপ্ট। তাহলে অ্যাকচুয়ালি আমরা শিখতে এসেছি কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং, হয়েছে? এই কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং বিভিন্ন মিডিয়া, মানে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করা যায়। যেহেতু মার্কেটের টপে চলে ট্যালি, তাই সবাই ট্যালি জানে, নাকি ওরা বলতে পারলাম না। কিন্তু মার্কেটে প্রায় 12টার মতো প্যাকেজ মার্কেটে ঘোরাফেরা করছে, ঠিক আছে? যেহেতু ট্যালি টপ অফ দ্য মার্কেট, মানে সমস্ত কোম্পানি ট্যালি ইউজ করে, তাই আমরা ট্যালিতেই ওয়ার্কই করি। ট্যালি অ্যাকচুয়ালি কি কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের একটা মিডিয়া, এখানে কোনো ডাউট নেই তো? এখানে কোনো ডাউট নেই তো? যেমন আমরা লেখাজোখাও করি, তাহলে ওয়ার্ডে, তাই তো? ক্যালকুলেশনে কাজ করি এক্সেলে, ঠিক সেরকমভাবে ট্যালি হচ্ছে কম্পিউটারের একটা কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের একটা মিডিয়া। যার ডাউট হবে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে কিন্তু, কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে আগাবো। হ্যাঁ, যে কোনো কম্পিউটার অ্যাকাউন্টিং করতে গেলে মিনিমাম কয়েকটা জিনিস তোমাকে করতেই হয়, যে প্যাকেজই হোক। আমি যে পয়েন্ট লিখছি বোঝো। ফার্স্ট অফ অল কোম্পানি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 2 নম্বর, সাব গ্রুপ। এই আজকের লাস্ট, এরপরে কিন্তু এটা নিয়ে আলোচনা আর করবো না। সাব গ্রুপ করতে হবে। 3 নম্বর, লেজার তৈরি করতে হবে। 4 নম্বর, ভাউচার পাস করতে হবে। এই 4টে পয়েন্টে কার কোনটা অসুবিধা হলেও বলবে পরিষ্কারভাবে। কেউ যদি প্রশ্ন না করবে তাহলে ভাবো সবাই ওয়াকি বল। কোন বেসিসে? ধরো তুমি মেবি কোনো একটা কোম্পানিতে কাজ করছো নিশ্চয়ই, তাই তো? কোম্পানির নাম XYZ, একটা কোম্পানি, তাই তো? তা যখন যে কোম্পানির কাজ করবে তার পুরো ডিটেলস, তার অ্যাড্রেস, তার জিএসটি নাম্বার, তার ট্যাক্সেশন নাম্বার সব তোমাকে দিতে হবে। তা সেই সব ডিটেলস দিয়ে ওই প্যাকেজের মধ্যে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। বোঝাতে বললাম? সেই সব ডিটেলস দিয়ে, কোম্পানির সমস্ত ডিটেলস দিয়ে আমার সেই প্যাকেজের মধ্যে, মানে ট্যালি প্যাকেজের মধ্যে এটা তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? আর কোনটা বুঝতে পারবে? অবশ্যই স্টেপ বাই স্টেপই আসবে, ঠিক আছে? অ্যাকাউন্টিং শেখাতে গেলে হবে না, তাহলে 3 বছর লেগে যাবে। জিনিসটা বোঝাতে পারলাম কি? সেটা তো শেখানো সম্ভব না, এতটা লাগে ওরা। এখানে কোম্পানি অ্যাকাউন্টটা কি বুঝতে পেরেছো? ইয়েস অর না? এরপরে আসছে সাবগ্রুপটা কি বুঝতে পেরেছো? বুঝতে পারোনি তো? এটা কমন জেনারেল কনসেপ্ট। গ্রুপের আন্ডারে যে থাকে সেই সাবগ্রুপ। এবার সাবগ্রুপের লজিক বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, সাবগ্রুপের লজিক বোঝাচ্ছি। যে কোনো কোম্পানিতে দুটো টার্গেট। কি টার্গেট কোম্পানি চালায় কেন? একটার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? এই তুমি বলো। আমি একটা বিজনেস খুলে বললাম, একটার জন্যই তো বিজনেসটা খুলে বসি। টার্গেটটা কি? ব্যাস এই তো, প্রফিট। তা প্রফিটটা নর্মালি
কেমন ভাবে বেরোয়? জোর বল, জোর বল। এক্সেস পয়সা, তার মানে এক সাইডে কে থাকে? ইনকাম, আর এক সাইডে থাকে এক্সপেন্স। দুটো মাইনাস করে যদি টাকাটা থাকে তাহলে বললো প্রফিট। এই তো কথাটা। সেটা এদের ভাষায় বলে, এদের ভাষায় যে ভাষাটা বলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নাকি বুঝতে পারলে না? এদের ভাষায় যে ভাষাটা বলে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নাকি কনসেপ্ট ক্লিয়ার না? হ্যাঁ, তোমার কথা অনুযায়ী পরিষ্কারভাবে তুমি বলে দিলে প্রফিট অ্যান্ড লসের দুটো সাইড। একটা সাইডকে বলা হচ্ছে ইনকাম সাইড, আরেকটা সাইডকে এক্সপেন্স সাইড। বলো, কোনো কোনো বুঝতে অসুবিধা আছে? এই তো ইনকাম সাইড, এক্সপেন্স সাইড। এরপরে আরেকটা রিপোর্টও আমাদের তৈরি করতে হয়, সেটাই আসছি বলে। ইনকাম সাইডের জন্য হ্যাঁ আমাদের ইনকাম টু টাইপ ইনকাম হয়। দেখো, ইনকাম করতে গেলে মানে কোম্পানি চালাতে গেলে মেন ইনকাম কি, মেন মিডিয়াটা কি বলো? সেলস। এটা করতেই হবে, না হলে তো ইনকাম নেই। সেই সেন্সেই ইনকামকে আমরা টু টাইপ করছি, ডিরেক্ট আর এক হচ্ছে ইনডাইরেক্ট। এটা কি বুঝতে পেরেছো? যারা নন কমার্স তারা বলো আমাকে, ডিরেক্ট আর ইনডিরেক্ট বুঝতে পেরেছো কি? এক্সপেন্সেস তো তাই, ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট এক্সপেন্স। তাহলে পারচেস করছিস তো করতেই হবে, তাহলে সেটা করবি কি করে? নাকি কি ঠিক বললাম তো? তুমি সেল করছো, এটা কোম্পানির ডিরেক্ট ইনকাম। ইনডাইরেক্ট ইনকাম মানেটা কি? আদার সোর্স অফ ইনকাম। কোনো জায়গায় বাড়ি ভাড়া দিয়েছো, কোনো জায়গায় গাড়ি ভাড়া দিয়েছো, যে রেন্টগুলো পাচ্ছ, ডিভিডেন্ড পাচ্ছ, এটা আদার সোর্স অফ ইনকাম হয়েছে। ঠিক এক্সপেন্সেস সেরকম থাকবে, ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট এক্সপেন্স। কোনো কনসেপ্টে বুঝতে অসুবিধা আছে? এই যে ডিরেক্ট ইনকাম, এই যে ইনডাইরেক্ট ইনকাম, এদেরকে বলা হয় সাবগ্রুপ। বিকজ কারণটা কি বলো? ইট ডিপেন্ড অন মেন গ্রুপ। মেন গ্রুপটাকে ইনকাম। কিছু অসুবিধা আছে বুঝতে? অসুবিধা নেই, ঠিক আছে। বাড়া বলছে অসুবিধা হলে কিন্তু বলবে, হ্যাঁ, কেন ওই প্র্যাকটিক্যাল করার সময় কিছু বুঝতে পারিনি, এটা আমার খুব বিরক্ত লেগে যাবে। ওকে, আচ্ছা, এটা গেল প্রফিট আর লস অ্যাকাউন্টের রেসপেক্টে। আর একটা রিপোর্ট এদের তৈরি করতে হয়। সেই রিপোর্টের নাম, যে মেন এই দুটো রিপোর্টই তৈরি করতে হয়, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এই রিপোর্টটা আমাদের তৈরি করতে হয়, মানে আমাদের অ্যাকাউন্টস যারা মিডিয়া, এই রিপোর্টটা আমাদের তৈরি করতে হয়। এবার হোয়াট ইজ ব্যালেন্স? পরিষ্কার একদম, তুমি যদি বাস্তব জীবনের সাথে মেলাও একদম সুন্দরভাবে বুঝতে পারবে। ব্যালেন্স রাখা, সেটা একটা মানুষের কাছে যদি ভাবিস, তাকে ব্যালেন্স রেখে চলতে হয়। ভেবে দেখ, ব্যালেন্স রেখে চলতে হয়। কি ব্যালেন্স? তোমার বাড়ির পরিবারের যে হেড, তার একটা ব্যালেন্স রেখে চলতে হয়। কি? মার্কেটে কত টাকা পাবে আর কত টাকা পকেটে আসে, কি হ্যাঁ বানাবো, এটা ব্যালেন্স রাখতে হয় তো। যদি পকেটে টাকা বেড়ে যায় তখন আবার ইনকাম ট্যাক্সে চিনি খাবে। ঠিক তো কথা নাকি? কি বলিস? বাস্তবে বলছি, হ্যাঁ। আবার যদি কি দেনা বেড়ে যায় তাহলে বাড়ি থেকে বেরোবে না, যেমন চলছে। সুতরাং এই জন্য নাম ব্যালেন্স। অর্থাৎ এই দুটো সাইডের মধ্যে যেন ব্যালেন্স থাকে, বেশি ডিসব্যালেন্স হলে বিপদ আছে। যদি তোমার অ্যাসেট বেশি হয়, যদি তোমার অ্যাসেট বেশি হয়
সেটা দেখতে হবে সেটা কেন বেশি হচ্ছে। কারোর কাছে চুরি করে আনি তো, তুই ভালো করে ভেবে দেখ। তোমার পরিবার রেসপেক্টে তুই ভেবে দেখ, তোমার পরিবার রেসপেক্টে তুই ভেবে দেখো, তোমার সম্পত্তি বেড়ে গেল, কি করে বাড়ে? তার জন্য দেনা হয়নি, সম্পত্তি এমনি চলে আসে। কি দেনা হলো বল, কি দেনা হলো? তো সম্পত্তি 4 বিঘে আছে, আজ 8 বিঘে হয়ে গেল, ম্যাজিক নেই, কি করে হলো? তার রেসপেক্টে কি হয়েছে? কি করে ইনকাম হলো? তোমার তো ইনভেস্ট করতে হয়েছে, টাকাটা খরচ করতে হয়েছে, অঙ্ক তো মিলেই গেল। এক সাইডে বাড়ছে, এক সাইডে কমছে, তাহলে মিলে গেল। কি নাকি বুঝতে পারলেন না কথাটা আমার? এক সাইডে বাড়ছে কিন্তু এক সাইডে কমছে, একদম বাস্তবের সাথে মেলাও, তাহলে অঙ্কটা ক্লিয়ারলি বুঝবে। কোনোদিন ভাবে সম্পত্তি তোমার কাছে চলে আসতে পারে না। তোমার সম্পত্তি কিনছো, আর একদিক দিয়ে তোমার আর একজন ক্যাশ তো সম্পত্তি, বিল্ডিংও সম্পত্তি, কোথায় কোথায় ডিসব্যালেন্স হলো? ক্যাশ থেকে তো কমে যাচ্ছে, ব্যাংক থেকে তো কমে যাচ্ছে, ওদিকটা না আবার তাহলে কি গরমিল আসছে কি? ঠিক তো? আর যদি গরমিল আসে তারপরে ভাবতে হবে কিছু গন্ডগোল আছে কি? ঠিক তো কথা না নাকি? যদি গরমিল আসে, ক্যাশ তোমার ঠিক আছে, সম্পত্তি বেড়ে যাচ্ছে, তার মধ্যে গরমিল আছে, একদম জল হিসাব কি? ঠিক আছে, কোনোদিন হবে না, বাস্তবে না, কোনোদিন হতে পারে না। হ্যাঁ, তাহলে এই ব্যালেন্স শিট রেসপেক্টে আমাদের তাহলে কটা সাইড হলো বলো? একটা হচ্ছে এই তো বুঝতে পেরেছি, LIABI পুরো লিখলাম না, জানিস তো ল্যাবরেটরি স্পেলিং জানিস তো? LIABI LITIES, ঠিক আছে তো? আর এক সাইডে অ্যাসেট, কি ঠিক আছে তো? অসুবিধা নেই তো? ব্যালেন্স সম্পত্তি আর দেনা, এটাই তো ব্যালেন্স রাখতে হবে। দেখ বাস্তব জীবনটা সেটাই তো, তোর পরিবার রেসপেক্টে তোকে এই দুটো জিনিসই ব্যালেন্স করতে হয়। তোমার কত সম্পত্তি, তোমার কত দেনা আছে, এটার ব্যালেন্স করতেই হবে, নাহলে পরিবার সামলাতে মুশকিল আছে, তাই তো? এবার বোঝো লায়াবিলিটিস, এরও দুটো part। একটা লায়াবিলিটিস আমি লিখলাম FIXED, আরেকটা লিখলাম CURRENT, কারেন্ট। এই লজিকটা কি ক্লিয়ার? ফিক্সড লায়াবিলিটিস তার মানে কি, ভাষাটা থেকে কি বোঝা যায়? যে লায়াবিলিটিস অলওয়েজ থাকবে, আর কারেন্ট মানে যেটা কন্টিনিউয়াস আপ ডাউন করবে, কন্টিনিউয়াস আপ ডাউন করবে। যেমন এক্সাম্পল, কোম্পানি রেসপেক্টে এক্সাম্পল কি হতে পারে? ফিক্সড লায়াবিলিটিস। বল দেখি, বোঝো, বলতে পারবে? যারা কমার্সে তারাও বলতে পারবে কি ফিক্সড লায়াবিলিটিস, সেই লায়াবিলিটিস অলওয়েজ থাকবে, আর সেই লায়াবিলিটিস তুলনা মানে কোম্পানি নির্বাধি চলবে। একদম মালিক যখন ঢোকে, পুঁজি নিয়ে ঢোকে, মূলধন নিয়ে ঢোকে, নাকি কি বলিস? সেই ক্যাপিটালের মিডিয়া ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, সম্পত্তি হতে পারে, নাকি? এই ক্যাপিটাল কি মালিক তুলে নেবে? যে কোনো একটা মিডিয়ার মাধ্যমে তো টাকাটাও কোম্পানিতে ইনভেস্ট করতেই হবে। তুই একটা দোকান খুলে বসলি, দোকান চলবে কি করে? তার আগেই তো বন্ধ, শুরু হওয়ার আগেই তো বন্ধ। এটাই বলতে যাচ্ছে, পুঁজি নিয়ে চলতে হবে, তাই তো? সুতরাং এই লাইব্রেরি কোনদিন বন্ধ, এর কি কোনদিন মালিক তুলে নেবে? কখন তুলবে? তার নীলবাতি চলে শেষ, মানে কোম্পানি শেষ, তাই তো? এটা কিন্তু ফিক্সড, এটা তুলে নেয়। কারেন্ট লাইব্রেরিজ কি কন্টিনিউয়াস আপ ডাউন করবে, আপ ডাউন করবে। যেমন ভালো করে বুঝবি, তুই ওর কাছ থেকে ধারে কিনেছিস, তাই তো? হ্যাঁ, তোর রেসপেক্টে ওকে পাওনাদার, টাকা পাবে তো। সেটা তো লায়াবিলিটি না অ্যাসেট,
লায়াবিলিটিস, তাই তো? ওই টাকা কি অলওয়েজ সেম থাকবে? কমবে বাড়বে, কারণ ওই টাকা পায় পরের দিন এসে বলে টাকা দেয়, তাই তো বলবে? তাহলে আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি সান্ড্রি, লিখলাম SUNDRY, সান্ডি ক্রেডিটর, সিআর লিখলাম, হ্যাঁ, সান্ডি ক্রেডিটর। সান্ডি মানে একাধিক, বিভিন্ন ক্রেডিটরস, সেই টাকাটাতে কন্টিনিউয়াস চেঞ্জেস হবে। ক্লিয়ার তো? বুঝতে পারছো তো? হ্যাঁ, ঠিক সেরকম ভাবে অ্যাসেটের ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট হবে, নাকি বুঝতে পারছিস না? কারেন্ট অ্যাসেট হবে, সেটা কি বুঝতে পারছিস? ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেটটা, নাকি বুঝতে পারলে বল? সবাইকে বোঝা গেছে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট বুঝতে পেরেছো? যেমন ব্যাংকের টাকা, বল ফিক্সড না কারেন্ট? বলো কেন কারেন্ট অ্যাসেট বাবু? বলো বলো বলো। কন্টিনিউয়াস ব্যাংকের টাকা চেঞ্জেস হবে, কিন্তু তুমি একটা গাড়ি কিনেছো, একটা বাড়ি কিনেছো, এটা ফিক্সড, নাকি ক্লিয়ার না? তাহলে তোমরা যে পয়েন্ট বলছিলে সেই পয়েন্টটা কি এবার ক্লিয়ার? সাবগ্রুপ লজিকটা, সাবগ্রুপ লজিক ক্লিয়ার? পরবর্তী টপিক কোন টপিক? লেজার। লেজার আর কিছু নয়, এই যে তুই বললি ক্যাপিটাল, এই হচ্ছে লেজার, বুঝতে পারছিস? আবার তুই হয়তো বলি পারচেস, এ হচ্ছে লেজার, নাকি বুঝতে পারছো না কথাটা আমার? বুঝতে পারলে না? তুমি ফিক্সড অ্যাসেট বা ফিক্সড লায়াবিলিটিস বলেছো, ওটা কি সাবগ্রুপ বলেছো? তার আন্ডারে কাকে রাখবে? ক্যাপিটালকে রেখেছো, ক্যাপিটালটা লেজার, ওইটার মধ্যে তো টাকাটা ঢুকবে, টাকাটা ডিলিং হবে ক্যাপিটাল, নাকি ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে কি? যেমন তুমি ফার্নিচার, সাবগ্রুপটা কে হচ্ছে বল? ফার্নিচার সাবগ্রুপটা কে হবে? এক্ষুনি তো বললি ফার্নিচার ক্যাপিটাল, ফিক্সড অ্যাসেট, তাহলে ফার্নিচারটা কি? ক্লিয়ার? এবার একটু অন্য পারে আসি, হ্যাঁ, এবার যেটা বলছি TRANSACTION, ট্রানজ্যাকশন, দ্যাট ইজ ভাউচার। ট্রানজ্যাকশন যেটাকে বলে ভাউচার, যেটাকে বলে বিল পাস, এটাই কিন্তু আমাদের পার ডে পাস করতে হবে, কি ক্লিয়ার? এটাই কিন্তু আমাদের পার ডে পাস করতে হবে। ধরো এরকমভাবে একটা ট্রানজ্যাকশন দিল, 1 নম্বর ট্রানজ্যাকশন দিল তোমাকে, হ্যাঁ, কোম্পানি বলছে পেড, বুঝে নাও, হ্যাঁ, টেলিফোন বিল রুপিস 1000, কি এমন তো হবে? এই তো গল্প হবে, এই তো জিনিসটা বলবে, আবার বলবে পেড ইলেকট্রিক, আবার বলবে রিসিপ্ট অমুক টাকা, এই তো গল্পটা থাকবে। এই ট্রানজ্যাকশন যখন পাস করাতে হবে, যেটা তোমাদের ওখানে টপিক, লাস্ট টপিক ছিল ভাউচার, এবার এসে যাচ্ছি কিন্তু আমরা ভাউচারের মধ্যে, এইটার মধ্যে, হ্যাঁ, কি বললাম বলছিস? তা এইটা পাস করাতে গেলে তোমাকে এই ট্রানজ্যাকশন থেকে বের করতে হবে হেড কে, মানে লেয়ার কে, বলো তো? লেয়ার তুমি বলবো না, লেয়ার কে বলো তো? মানে হেড কে, কোন কোন পারপাসে ব্যয় হচ্ছে? টেলিফোন বিল, আর একজন ক্যাশ। ক্যাশ ছাড়া কি হবে? হতেই হবে, হয় ক্যাশ না হয় ব্যাংক। কি বলো? যদি
বলা থাকে অমুক ব্যাংক থেকে, যদি ব্যাংকে হয় ডিক্লেয়ার করে দেবে ফ্রম এসবিআই, একটা কিছু বলা নেই, মানে চুপচাপ ক্যাশ। ক্যাশ নাহলে কি ট্রানজাকশন হবে? ফুচকা খেয়ে থেকেই দাঁড়িয়ে থাকলে ফুচকা দেবে? ওদের টাকাটা বের করতে হবে কি, তাই তো নাকি? সুতরাং ক্যাশ ছাড়া কোনো গল্প হবে না। ঠিক ঠিক তো কথা নাকি? এইগুলো হচ্ছে লেয়ার। এবার এই লেয়ারটা মেশিনে তোমার তৈরি করতে হবে, ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, মেশিনে তো নেই তো লেয়ারটা, নাকি কারো কনসেপ্ট অসুবিধা হচ্ছে? মেশিনে এই লেয়ারটা তো নেই। এই লেয়ারটা নামের জায়গায় লিখলে টেলিফোন বিল, অসুবিধা নেই। এবার বলতে হবে, ভাবতে হবে দুটো রিপোর্ট, একটা প্রফিট অ্যান্ড লস আর একটা ব্যালেন্স শিট। প্রথম ভাবতে হবে এটা প্রফিট অ্যান্ড লসে যাবে না ব্যালেন্স শিটে যাবে? বলো তো দেখি। এই টেলিফোন বিলের যে টাকাটা হিট করবে সেটা প্রফিট অ্যান্ড লসে হিট করবে না ব্যালেন্স শিট হিট করবে? ভাবো, একদম প্রফিট অ্যান্ড লস। এবার প্রফিট অ্যান্ড লসে কোন সাইডে, ইনকাম সাইডে না এক্সপেন্স সাইডে? এক্সপেন্স কি, ইনকাম কি করে হয়? টেলিফোন বিল কোম্পানি, কিন্তু প্রফিট অ্যান্ড লস টেলিফোন বিল তো মানে এক্সপেন্স। তো তুমি কাজ করো কোম্পানি, তো কোম্পানির রেসপেক্টে তুমি ভাবো, কোম্পানি টেলিফোন বিল দিচ্ছে, টেলিফোন বিল তার পকেটে আসবে টাকাটা? কি টেলিফোন বিলের টাকাটা কি পকেটে আসবে? এত হাওয়ার কি আছে? তাহলে ইনকাম না এক্সপেন্স? তাহলে আমরা সিম্পলি যখন গ্রুপটা টেলিফোন বিল লেয়ার তৈরি করব, একদম পরিষ্কারভাবে ডিক্লেয়ার দেবো ইনডাইরেক্ট এক্সপেন্স। এটা কি বুঝতে পেরেছো না পাওয়া? গ্রুপ ভুল করলে অঙ্কও পাল্টে যাবে। কি বুঝতে পেরেছিস? তুই হয়তো করার সময় টেলিফোন বিল করে দিলি ফিক্সড আছে, তার কিন্তু অঙ্ক শেষ নাকি? ওটা বুঝতে পারলি না একটা? কেন মেশিন ওটা বোঝে না, মেশিন তোমার গ্রুপিং ঠিক রাখতে হবে। এরপর আসছি ক্যাশ। বলো তো তোমার কি ক্যাশ? কি তোমার ইনকাম না এক্সপেন্স না সম্পত্তি না দেনা? কি হবে বলো? ক্যাশ এক্সপেন্স? অ্যাসেট, অ্যাসেট পাগলি, অ্যাসেট। ক্যাশ তোমার অলওয়েজ কারেন্ট অ্যাসেট। কি বুঝতে পেরেছো? আরে তুই ওটা কথা ভাব, নর্মালি ক্যাশ তোর কি, কিনলে তো পকেটে দিতেই হবে বাবা, ওটা তো কিছু করার নেই। ক্যাশ তোমার তো অ্যাসেট, তো এটা ভাব। ক্যাশ চলে যাচ্ছে বা পকেটে আসছে সেটা কথা পরে ভাবছি। কি সবাই ক্লিয়ার? তাহলে গ্রুপিংটা কিন্তু যখন লেয়ারটা তৈরি করছো গ্রুপটা ঠিকঠাক দিতে হবে। ক্লিয়ার? এর পর লেয়ার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, লেয়ার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এরপর নির্বাচন করতে হবে কে ডেবিট হবে কে ক্রেডিট হবে। তো মাইনরলি খেয়াল করবে, কে ডেবিট হবে কে ক্রেডিট হবে সেটা কিভাবে ভাববে? পরিষ্কার প্রথম থেকেই বলছি, তোমরা কাজ করো কোম্পানি, অন্য কারণ নয়। কোম্পানির রেসপেক্টে নিজেরা ভাববে, কোম্পানির রেসপেক্টে নিজেরা ভাববে। কি ভাববে? কোম্পানির পকেটে টাকা ঢুকছে না বেরোচ্ছে, ব্যাস এইটুকুই ভাব, আর কি ভাবতে হবে না। এই সবাই বুঝতে পেরেছিস? টেলিফোন বিল কোম্পানির রেসপেক্টে ভাব, ঢুকছে না বেরোচ্ছে? বেরিয়ে যাচ্ছে কোম্পানির বিল, তাই তো? যদি ক্যাশ বেরিয়ে যায় চুপচাপ ক্যাশটাকে ক্রেডিট করবি, আর বাকিজন নিশ্চিত ডেবিট হতে বাধ্য। তাহলে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবি বুঝতে পেরেছিস না পারিস? বুঝতে পেরেছিস কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবি? বল কিছু। কোম্পানির রেসপেক্টে ভাবো, ক্যাশটা ভাবি, মানে ক্যাশ ছাড়া তো কোনো ট্রানজাকশন হতে পারবে না। হবে কি বল? বাকিজন ডেবিট, বাকি কথা আমি বুঝি না। দুজন ব্যক্তি, একজন যদি
ডেবিট হয় তাহলে একজন ক্রেডিট হতে বাধ্য। তো এইভাবে ভাবো, কারণ তুমি নন কমার্স, কারণ তোমাকে অত প্রিন্সিপাল বোঝাতে গেলে হবে নাকি? কমার্সের প্রিন্সিপাল দিয়ে বোঝাবো। কমার্সের প্রিন্সিপালে কি টেলিফোন বিল হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের রুল হচ্ছে অল এক্সপেন্স আর ডেবিট, অল ইনকামস আর ক্রেডিট। দ্যাটস ওয়াই টেলিফোন বিল হচ্ছে এক্সপেন্স। তখন কমার্সের রুলে যাচ্ছে না, সোজাভাবে যেটা বুঝলো সেটাই বোঝা যাবে। এরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্যাশ ছাড়া কি ট্রান্সাকশন হবে? করতে ক্যাশ তো বেরোবি, যাই করতে যাও, হয় ক্যাশ ঢুকবে না বেরোবে, এর বাইরে কিছু হবে কি? বেশ, সেকেন্ড ট্রানজ্যাকশন লিখছি, বলবি হ্যাঁ? সেকেন্ড ট্রানজ্যাকশন লিখছি, হ্যাঁ? ধরো লিখলাম REC, পুরো লিখলাম রিসিভড, হ্যাঁ? রিসিভড, বুঝতে পারছিস? রিসিভড DISCOU, ডিসকাউন্ট, রিসিভ ডিসকাউন্ট, কি ক্লিয়ার? রুপিস 1000। ফার্স্ট লজিক লেয়ার বের করো, লেয়ার কে বলো? ফার্স্ট লজিকে লেয়ার কে বলো? নাম্বার 1 ডিসকাউন্ট, DISCOUNT। আচ্ছা, ডিসকাউন্ট তাহলে টু টাইপ হতে পারে, তাহলে এটা কিন্তু নিজেদের বোঝার জন্য ডিসকাউন্ট REC লিখে রাখে। এটা কি বুঝতে পারলি কি? তাহলে তো ডিসকাউন্ট রিসিভ করছিস, অনেক সময় তোকে আবার ডিসকাউন্ট দিতে হবে কোম্পানিতে। ডিসকাউন্ট রিসিভ কোন গ্রুপে ফেলবি? ইনকাম না এক্সপেন্সে ফেলবি? ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম, ঠিক তো? বল কিছু। ইনডাইরেক্ট ইনকাম। সেকেন্ড লেয়ার কে থাকছে? সেকেন্ড লেয়ার কে থাকছে? ক্যাশ। কি তো সেকেন্ড লেয়ার ক্যাশ থাকবে, ঠিক আছে? ক্যাশের রিসিভ গ্রুপ একটু আগে আলোচনা হয়েছে, আর আলোচনা করছি না আমি। এবার বলো ডিসকাউন্ট রিসিভ ডেবিট হবে না ক্রেডিট হবে ভাবতে হবে। তা আগে আমি ভাবি ক্যাশ পরে ঢুকছে না বেরোচ্ছে? আসছে তো, পরে ঢুকলে কি করতে বললাম? হ্যাঁ, ডেবিট। তাহলে ক্যাশটাকে করবি তাহলে কি এই ক্ষেত্রে করতে হবে? ডিআর। আর বাকি জন অবশ্যই এটা হবে সিআর, ঠিক আছে? ডেবিট কে বুঝতে পারছো না বাবা? বেশ, সেম ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশন এবার একটুখানি যোগ করছি। ডিসকাউন্ট রিসিভ রুপিস 2000, হ্যাঁ, ইন SBI, ইন SBI, বোঝো? এবার ওই ট্রানজ্যাকশনটা এই জন্য যোগ করে দিলাম ইন SBI। লেয়ারে কি চেঞ্জেস করছিস? একটু চুপ, হ্যাঁ? লেয়ারে কি চেঞ্জ করছিস? একদম। তাহলে নতুন কিছু শিখলে তাহলে এটা হয়ে যাবে কেন SBI। আরে ক্যাশও তোমার টাকা, ব্যাংকের টাকাও তোমার, কি ঠিক তো? কি চেঞ্জেস হলো? হচ্ছে স্যার SBI এর জায়গায় ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া যেতে পারে। ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট করলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যায়। তোর কোম্পানি 10টা ব্যাংক আছে, তা কীভাবে টেস্ট করবি? ও কি বলেছে বুঝতে পেরেছিস? প্রত্যেক অনেক কোম্পানি আছে 10টা 4-5টা ব্যাংক নিয়ে ট্রানজাকশন করে, তা বিপদে পড়ি আমি তো, ঠিক তো নাকি? কোনো চাপ নেই তো? এ বন্ধু বুঝতে পেরেছো? এবার আর একটা ট্রানজাকশন লিখছি, হ্যাঁ, আর একটা ট্রানজাকশন লিখছি, বুঝছিস? 3 নম্বর ট্রানজাকশন, 3 নম্বর ট্রানজাকশন লিখছি, লিখলাম পারচেজ, FURNITURE, পারচেজ ফার্নিচার, বুঝছিস? রুপিস 5000, ঠিক আছে? বল লেয়ার কে? 1 নম্বর লেয়ার। একজন বললো ফার্নিচার। 2 নম্বর লেয়ার ক্যাশ।
কেস তো, কোনো ডাউট? কোনো ডাউট নেই তো? যারা কমার্সে তাদের কোনো কন্ট্রোভার্সি আসছে না, আসছে না। আর যদি আমি এটাকে বলি আমি ফার্নিচার লিখবো না, আমি যদি লিখি পারচেজ অ্যাকাউন্ট, তোমরা নন কমার্স যারা এইটাতে চিন্তা করতে হবে না, এই পার্টটা ভুলে যাও যা বলছি আবার। যদি লিখি পারচেজ অ্যাকাউন্ট, কি কি কেন পারচেজ অ্যাকাউন্ট দিলে আমার কি সমস্যা মেনশন হবে? করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ফার্নিচার তো মেনশন করে দিয়েছে। এবার একটু বলে দিস, হ্যাঁ ফার্নিচার মেনশন করে, এটা মানে তোরা যখন কমার্সের রেস শিখিস এরকমভাবে বলে দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা পারচেজ অ্যাকাউন্টটা কখন করবি, পারচেজ অ্যাকাউন্টটা কখন করবি, যে এটা কেনা হবে সেটা যদি সেল রেসপেক্টে কেনা হয়, মানে কোম্পানি যদি প্রোডাক্ট হয় তবে পারচেজ। বুঝতে পারলি না কথাটা? কথাটা কি বুঝতে পেরেছিস? একদম সিম্পলি ধরো তুমি একটা গ্রোসারি দোকানে অ্যাকাউন্ট মেনটেন করছো, হ্যাঁ ভালো শোনো, হ্যাঁ সে কিনছে চাল নুন তেল ডাল, ঠিক তো, এটা পারচেজ। আবার চালটা রাখার জন্য একটা বড় ড্রাম কিনছে, এটাও পারচেজ। দুটো পারচেজের ডিফারেন্স কি বোঝা গেছে না? বোঝা যায়। একটাতে কোম্পানি বিজনেস করবে আর আরেকটা জিনিস রেখেছে তার ফিক্সড আছে। ওই যে ড্রামটা কিনেছে ওটাকে বিক্রি করবে নাকি? তাহলে ওই জন্য ওটা স্টক মেনটেন হবে না, ওটা সেল হবে না, তাই তার নাম। আর যখন সেটা সেল করতে যাবে তাহলে বাবু পারচেজ কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে অসুবিধা নেই তো বুঝতে। এবার বল কে ক্রেডিট হবে কে ডেবিট হবে, বল কে ক্রেডিট হবে কে ডেবিট হবে বল। আর ডেবিট, তাহলে আশা রেখে আর বোঝাতে হবে না তো, হ্যাঁ? আচ্ছা এবার বলি, হ্যাঁ আর ওখানে আবার কি লিখতে পারে, ফ্রম এসবিআই লিখতে পারে, কারণ ক্যাশটা চেঞ্জ করে এসবিআই হবে, এই হবে নাকি? সেই ব্যাংক দিয়ে হবে। এবার বললো পারচেজ ফার্নিচার ফ্রম ফ্রম ঠিক আছে মিস্টার এক্স, এটা মানে কি বোঝালো বলতো? কি মানে বোঝালো? বলো বলো বলো, সাধারণ কনসেপ্টে বলো। একটার ব্যক্তির কাছ থেকে ফার্নিচার কিনছিস। অ্যাকচুয়ালি পারচেজ এবং সেল টু টাইপ হয়, একটাকে বলে ক্যাশ পারচেজ আর একটাকে বলে ক্রেডিট পারচেজ। এটা কি বুঝতে পারলি? ক্যাশ পারচেজ আর ক্রেডিট পারচেজ বুঝতে পারিস না পারিস? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? পকেট থেকে টাকা চলে গেলেই ক্যাশ পারচেজ, আর পকেট থেকে এই মুহূর্তে দিচ্ছি না মালটা নিয়ে চলে আসি পরের দিন দেবো, করিস না? করিস তো বল, করিস তো? সেটাকে বলে ক্রেডিট পারচেজ। আমি যা বলছি একদম বাস্তব কথা, হ্যাঁ তুই ছোট্ট করে দেখ না, পাড়ার দোকানে কি লজেন্স কিনতে গিয়েছিস, ছোট্ট করে ভাব, পকেটে টাকা আছে লজেন্স দিয়ে দিল, হ্যাঁ তোর নামে খাতা খুলবে? যখন তুই বলবি ও কাকু টাকাটা আজ নিয়ে আসিনি কালকে দেবো, আমার মনে থাকবে না, আগে খাতাটা খুলি নামটা লিখে রাখি, দেখতো? তাহলে সেটা ক্রেডিট পারচেজ। সুতরাং যখন নাম লেখা আছে এটা ধরে নিতে হবে এটা ক্রেডিট পারচেজ। সুতরাং টাকা দেওয়া নেওয়ার কোনো গল্প হয়নি, এখানে ওর নাম লেখা থাকবে মিস্টার এক্স। কি ঠিক আছে? মিস্টার এক্স কোম্পানির রেসপেক্টে ওকে ক্রেডিটর, পাওনাদার, ঠিক তো? পাওনাদার। তাহলে ডেবিট ক্রেডিট একই দিন, কেন ওর টাকাটা আজ দিলে কালকে দিতে হবে। তাহলে তাহলে ক্রেডিট হচ্ছে কে? এ ক্রেডিট হচ্ছে আর এ হচ্ছে ডেবিট। বলো কিছু হেজিটেশন, কিছু মনে হেজিটেশন?
মোটামুটি ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যারা নন কমার্স তারা বলে একটু ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের না এই পার ডে বসে গোটা 10-12 ট্রানজ্যাকশন দেবে, এটাই পাস করতে হবে, আর কিছু কাজ নেই কোম্পানি। ওই যে বললাম প্রথম দিকে দেখালাম ব্যালেন্স শিট করতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হবে, কিছু তোকে করতে হবে, সব মেশিন করে দেবে। সবাই কি বুঝতে পারলি? ওই ব্যালেন্স শিট বলো, প্রফিট অ্যান্ড লস বলো, যা যা রিপোর্ট, একটা তোকে করতে হবে না, সব মেশিন করা হবে। ঠিক আছে? তোকে শুধু লেয়ারটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, সঠিক গ্রুপিং দিয়ে, সঠিক গ্রুপ দিয়ে। গ্রুপ ভুল করলে ভুলভাল কাজ করবে। ক্লিয়ার? এইবার আমরা জেল কনসেপ্ট আমি বলছি, ভালো করে বলবে। হ্যাঁ, ধর যারা কোম্পানিতে কাজ করতে গেছিস, যারা কোম্পানিতে কাজ করতে গেছিস, দুটো জিনিস মাথায় রাখতে হবে, দুটো কন্ডিশন হয়। হয় কোম্পানিতে আগে ট্যালিতে কাজ করতো, বা কোনো কম্পিউটারের মাধ্যমে অ্যাকাউন্টিং করতো, হ্যাঁ বা না বল, তাই তো? না হলে কিছু করতো, খাতা কলম, এর বাইরে কিছু হবে, তাই তো? এর বাইরে কিছু হবে না তো? তা কোম্পানি, আমি বললাম এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার কোন রিপোর্ট, ব্যালেন্স শিট শো হবে। তা কোম্পানির যে ক্লোজিং ব্যালেন্স শিটটা, সেটাই ঠিক হবে এই বছরে ওপেনিং ব্যালেন্স শিট। এটা কি বুঝতে পেরেছো না পারি? হ্যাঁ, যদি সে ট্যালিতে কাজ করে তাহলে আমার কিছু খাটুনি নেই, সব তৈরি করা আছে, পরবর্তী কাজ শুরু করে যাবো, জাস্ট ইয়ার এন্ডিং করবো, কাজ শুরু করে যাবো। আর যদি সে প্যাকেজে কাজ করে, তাহলে তুমি তার কাছে কি চাইবে? আমরা প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিটটা দিন, সেটা না দিয়ে আমি আগাতে পারবো না। আমরা প্রিভিয়াস ইয়ারে কি করেছে না করেছে আমার তো দেখার দরকার নেই, আমরা প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট আগে দিন, তখনই পেয়ে যাবো। তাহলে আমাকে ফার্স্ট লজিকে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিটটা আমাকে তৈরি করতে হবে, নাকি বুঝতে পারলি না? প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিটটা আমাকে তৈরি করতে হবে। আজকের আমি প্রিভিয়াস ইয়ারের আজকের দিনের জন্য কীভাবে ব্যালেন্স শিট তৈরি করে সেটা আমি দেখে দেবো। সবাই কি বুঝতে পারছিস? কীভাবে ব্যালেন্স শিট তৈরি করে সেটা আমি দেখে দেবো। কনসেপ্ট ক্লিয়ার তো? এবং কোম্পানি কীভাবে তৈরি করে সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এটা লক্ষ্য রাখবে, আমি ট্যালি নিয়ে বন্ধ করে দিচ্ছি, আমি নতুনভাবে খুলছি, লক্ষ্য রাখো। আশা রাখি তোমাদের ডেস্কটপে এরকমভাবে ট্যালি বলে অ্যাপস পেয়ে যাবে, এবং ট্যালি আপডেট ভার্সানে কাজ করবে, প্রাইমেই কাজ করবে, ERP 9-এ কাজ করবো না, কারণ ERP 9 মার্কেট থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ERP 9 মার্কেট থেকে বন্ধ হয়ে যাবে, বারবার বলছি, কিন্তু ERP 9 কখনো ইউজ করবো না, ERP 9 মার্কেটে নেই, ও বেরিয়ে যাবে। ঠিক আছে? আর ট্যালি মোটামুটিভাবে মানে 6 মাস অন্তর চেঞ্জেস হয়, মানে আপডেট হয়। কেন বলতো আপডেট হয়? তো সাধারণ কনসেপ্ট কী হয়? গভর্নমেন্ট বাজেট পাস করলে এও চেঞ্জ তো হতেই হবে, ট্যাক্সের রেট তো আপ ডাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারলি না? ওটা নানা রকম তো স্ল্যাব চেঞ্জ করছে, তো চেঞ্জ না করলে ও তো মার্কেট টিকতে হবে না। তাহলে আমরা এখানে লিখছি ট্যালি প্রাইম। কি সমস্যা হলো? এটা কি সমস্যা হচ্ছে কারণ? ডেস্কটপে থাকবে, ডেস্কটপ অনেক সময় উড়িয়ে দেয়, নিশ্চয়ই এখান থেকে তো ওড়াবে না কেউ। ঠিক আছে? ট্যালি প্রাইম, কোনো অসুবিধা নেই তো? বলো, এর মধ্যে তোমরা সাধারণ লজিকে বলো কোনটাই যাবে? এডুকেশন মোড, আমরা এডুকেশন পারপাস ইউজ করি, প্রফেশনাল পারপাস না। প্রফেশনাল পারপাস হতে গেলে একটা অ্যাপসের দাম 25,000 টাকা, এই একটা অ্যাপসের দাম, লাইসেন্স অ্যাপসের দাম 25,000 টাকা, বুঝছিস ব্যাপারটা? সুতরাং এডুকেশন পারপাস, শেখার জন্য। ক্লিয়ার? কোথায় গেন্ডা মারলাম বুঝতে পেরেছ তো? অটোমেটিক এই মেনু চলে আসছে। অনেক সময় তুমি যখন ল্যাবে কাজ করবে, হয়তো কোনো মেনুতে না ঢুকে যে কোনো একটা কোম্পানির মধ্যে অটোমেটিক ইন হয়ে যাবে, ধরো এইরকম হয়ে আছে, এরকম ঘটতে পারে। ল্যাবে যখন কাজ করছো বা বাড়ি মেশিনে কাজ করছো, বাই ডিফল্ট একটা কোম্পানির মধ্যে ঢুকে যাবে। ঠিক তো? তাহলে আমার টার্গেট কি? আমি আমার কোম্পানির নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবো,
কি তাই তো লজিক? তাই এই কোম্পানিকে আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি কোম্পানি তৈরি করে নেবো। কি ঠিক তো? তাহলে এবার শিখবো এই কোম্পানিকে ফার্স্ট অফ অল বন্ধ করবো কি আর, সবাই বুঝতে পারছিস? বন্ধ করে দেবো। তার জন্য কোম্পানি মেনুটাকে কল কর, শর্টকাট F3। কি বললাম? শর্টকাট F3। কোম্পানি ইনফরমেশন মেনু চলে এসছে। বলো কোনো সমস্যা? আচ্ছা, চারটে অপশন আছে, ভালো করে লক্ষ্য করো, চারটে অপশন আছে। কোম্পানি বন্ধ মানে নট ডিলিট। একটা ওয়ার্ডের ফাইল কাজ করতে করতে ক্লোজ করিস, ডিলিট হয়ে গেছে কি, এটা সেটা। ডিলিট কিন্তু না, ডিলিট অন্য জিনিস। ডিলিট মানে পারমানেন্ট আর মেশিনেই পাবি না, ঠিক তো? এবার দেখ চারটে অপশন আছে, চারটে অপশন বাস্তব সেন্সে অ্যাপ্লাই করে বলো কোনটার কি পারপাস। প্রথম দেখো ক্রিয়েট কোম্পানি, কি করার জন্য ইউজ করবো? ওই যে প্রথম যেটা বলো না কোম্পানি অ্যাকাউন্ট, তাহলে ওইটার জন্য। অল্টার কোম্পানি তো অনেকই, মানে যে কোম্পানি তৈরি করেছো সেই কোম্পানির হয়তো বাবার নাম ভুল লিখে দিয়েছো, কোনো কিছু নাম টাম চেঞ্জ করতে হবে, এডিটের। তারপরে কি আছে সিলেক্ট কোম্পানি, কোম্পানি তৈরি আছে পরের দিন তো আর কোম্পানি তৈরি করবো না, দ্যাট ইজ ওপেন কোম্পানি। তারপরটা আছে শার্ট কোম্পানি, মানে কোম্পানিটা বন্ধ করে দেওয়া, তাই তো? তাহলে আমার টার্গেট হবে এবিসি কোম্পানিকে আগে বন্ধ করবো, তাই তো? তাহলে নিলাম শার্ট, কিছু চাপ, এন্টার। এন্টার পরিষ্কার বলে দিচ্ছে ডু ইউ ওয়ান্ট টু শার্ট দ্য কোম্পানি, বললাম হ্যাঁ শার্ট, তাই তো? তাহলে আবার সেই জায়গায় ঢুকে আসতো। এবার আমার টার্গেট কোম্পানি তৈরি করবে নাকি, বল কোন মেনু দিয়ে যাবে? ক্রিয়েট কোম্পানি। তাহলে আসলে এই কোম্পানি তৈরি করতে পারবে তো? এবারে ক্রিয়েট কোম্পানি, ঠিক আছে? নিজের নাম দিয়ে কোম্পানি তৈরি করবি, নিজের নাম দিয়ে কোম্পানি তৈরি করবে। পরের দিন যখন আসবে ওই মেশিনেই বসবে, আবার পর থেকে শুরু করবে, ঠিক আছে? ধরো লিখলাম কোম্পানির নাম RIYA, তোর নাম না, তোর নামটা জানো কি? তোর নাম কি বলি ভুলে গেছি, তানিশা। আচ্ছা, তাহলে লিখলাম ধরো TANISA তানিশা কোম্পানি, ঠিক আছে? লক্ষ্য রাখ, মেলিং নেম মানে ছদ্মনাম, তোরা এক নামে জানিস বন্ধু বান্ধব, বাড়ির নামে ওই নামে বলে কেউ চেনে না, কি ঠিক বললাম কি? এলিয়া মেলিং নেম বুঝতে পারছিস কি? কারণ বাড়ির নাম অন্য হতে পারে, লিখে দাও। কোম্পানি থাকে কোথায়, বাড়ি কোথায়, সেগুলো বাস্তবে দিতে হবে। স্টেট, জব করে ইন্টারভিউ বেরিয়ে যাবে না, এই মুহূর্তে কাজে কোনো অসুবিধা করবে না, যখন ট্যাক্সের কাজ শুরু করবে আটকে দেবে। যতগুলো স্টেট অ্যাভেলেবেল হয় সব দেখাচ্ছে তো? তাহলে এখান থেকে তোর টার্গেট সিলেকশন করবি, এবং সিলেকশন করার শর্টকাট ওয়ে বলে দিচ্ছিস, কিবোর্ড থেকে ফার্স্ট ক্যারেক্টার প্রেস করবি। কি বললাম? তাহলে ওয়েস্ট বেঙ্গল কি মারবি? ডাব্লিউ। দেখ ধরে নিচ্ছি কি, দেখে নে, ধরিস, অসুবিধা নেই তো? এন্টার। বাকি দেখ, ও পিনকোড, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, তা যখন কোম্পানিতে কাজ করবি এগুলো নিশ্চয়ই পাবি তো। এগুলো যদি না দাও তাহলে যে রিপোর্টের উপরে হেডিং লেখা থাকে সেই হেডিং আসবে না, স্বাভাবিক ওটা আসবে না তো, ব্যালেন্স দিতে হবে। লেখা আছে ফিনান্সিয়াল ইয়ার, ঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে? কে বললি ভুল দিচ্ছে? 1/4/26, এটা কি মাস? রুল এখানে আমাদের অ্যাকাউন্টসের রুল, 4 থেকে শুরু হবে, 31 বন্ধ হয়ে যাবে, 31, তাহলে 1/4/26 ক্লোজিং হবে 31/3/27। বুঝতে পারলি ব্যাপারটা? এটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমাদের ফিনান্সিয়াল যে ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ারের রুল, 1/4/26 ওখানে লেখা আছে 1/4/26 ক্লোজিং হবে 31/3/27, ঠিকই আছে। বুকস বিগিনিং ফর্ম সেম হবে কি, ঠিক আছে তো? এই পার আছে সিকিউরিটি পার্ট, যদি ওখানে সিকিউরিটি পার্ট অন করে দাও তোমার কোম্পানিতে অন্যজন আর ঢুকতে পারবে, পাসওয়ার্ড দিতে পারবে, পাসওয়ার্ড সেট করে রাখতে পারবে। বুঝতে পেরেছি ব্যাপারটা?
তবে পাসওয়ার্ড দিলে দায়িত্ব তোমার, আমিও ঢুকতে পারবো নাকি, এটা স্বাভাবিক তো কথা, উড়িয়ে দিতে পারবো, তো ঢুকতে পারবো। দিলাম না পাসওয়ার্ড, হ্যাঁ দেখো যেহেতু ইন্ডিয়া ধরেছি, এগুলো ঠিক আছে তো, আই না কি জিজ্ঞেস করছে, আর ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট, তাহলে বলবে হ্যাঁ, এবার লক্ষ্য রাখবে, হ্যাঁ এবং কারো অসুবিধা নেই তো। এবার বলছে কোম্পানিতে তুমি কি কি কাজ করবে, সবার আগে তো অ্যাকাউন্টস করতেই দিয়ে এসছি, অ্যাকাউন্টসের কাজ করবো, সেটা বিল বাই বিল এন্ট্রি করবো, তাই তো, একটা বিল হবে, আবার আরেকটা বিল হবে, আরেকটা বিল হবে, বিল বাই বিল এন্ট্রি করবো, তাহলে উপর দিকে নিঃসন্দেহে ইউজ হবেই, যেগুলো জানি না হাত দেবো না। তারপরে আছে ইনভেন্টরি, ইনভেন্টরি মানে কোম্পানি কোনো স্টক ডিলিং করবে, ইনভেন্টরি মানে স্টক, ইনভেন্টরি মানে স্টক, কোম্পানি কোনো স্টক ডিলিং করবে, ইয়েস অর নট, হ্যাঁ তো করবি। তারপরে কি লেগে আছে বল, ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট উইথ ইনভেন্টরি, মানে কি বোঝা, স্টক মেনটেন হবে অ্যাকাউন্ট সহ না অনলি ইনভেন্টরি, অবশ্যই অ্যাকাউন্ট সহ, তা তো মানলে চলে আসবি, টাকা দিবি না, এটাই মানে দেওয়া হবে তো, সেটাই কি ব্যাপারটা বুঝতে পারলে, কি ইনভেন্টরি শুধু এফেক্ট করো, ক্যাশ ডিলিং হলো না, হয় অবশ্যই। তাহলে এই চারটে ইয়েস, বাকি কোথায় কি গল্প আছে কিছু হাত দিও না এখন, হ্যাঁ বাকি কোথায় কি গল্প আছে হাত দিও না, অনেক কিছু গল্প আছে এই মুহূর্তে মাথায় ঢুকিও না, পরবর্তী জিএসটি এখন ট্যাক্সের কাজ শিখবো না, পরে শিখবো, নো করলাম, হ্যাঁ ট্যাক্সের কাজ। তাহলে অ্যাকচুয়ালি আমরা কয়টা ইয়েস করেছি বুঝতে পেরেছিস, হ্যাঁ চারটে ইয়েস, তাই তো, আর কোনো ইয়েস অসুবিধা নেই তো বুঝতে করলাম, সে অসুবিধা নেই। এবার ধরো তোমার কোম্পানির প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট দিয়েছে, সেই ব্যালেন্স শিট আমার তৈরি করতে হবে, ব্যালেন্স শিটটা কীভাবে তৈরি করছে একটু লক্ষ্য রাখবে, হ্যাঁ আচ্ছা দুটো লেয়ার তোমার তৈরি করতে দেবে না, বলো যেটা বল ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস, এই লেয়ারটা কোম্পানির তৈরি হওয়ার সাথে সাথে ট্যালি তোমাকে দিয়ে দেবে, ওই লেয়ারটা তোমার তৈরি করতে দেবে না, বাকি সব লেয়ার যত কিছু লেয়ার তৈরি করতে পারবে। এবার বল লেয়ার তৈরি করবো, বল কোন মেনু যাবি, তৈরি করবি, দেখ যা সামনে ইংলিশ জানলেই তো হবে, কিছু যাবি ক্রিয়েটিভ, কিছু ব্যাপার নেই তো, কি তৈরি করবি, লেয়ার, কোনো চাপ আসছে, প্রথম কোম্পানির নাম, এবার লেয়ারের নাম, ধরো আমার ব্যালেন্স শিটে দিলাম ফার্নিচারের ব্যালেন্স আছে 80,000 টাকা, তাই লিখলাম এখানে FURNITURE ফার্নিচার, কোনো অসুবিধা নেই তো, এন্ডার আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে গ্রুপ, সাব গ্রুপ বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে না ভুল আছে, ভুল আছে, কি হবে ফার্নিচার অ্যাসেটস এর আন্ডারে কোন অ্যাসেট হবে, এই ট্যালিতে একটা প্লাস পয়েন্ট, সাব গ্রুপ 29টা তৈরি করা থাকে, নর্মালি দরকার লাগে না, যে ওই সাব গ্রুপগুলো বললাম তো ও সবই প্রায় তৈরি করা আছে, তাই এখানে যতগুলো গ্রুপ অ্যাভেলেবেল আছে সব দেওয়া আছে, বুঝছিস, কিবোর্ড থেকে ফার্স্ট ক্যাপিটালটা প্রেস কর, কি মারবি এফ, দেখ ধরে নিয়েছে, গ্রুপ যদি ভুল করো অঙ্ক ভুল, এন্টার, জিএস করছি ইনভেন্টরি ভ্যালু অ্যাকশন দেবে, ইনভেন্টরি ভ্যালু দেবে, ইয়েস ইয়েস হবে না নো হবে বল, নিজেকে ভাব, ফার্নিচার তোর ইনভেন্টরি একদমই না, একদমই না, এটা অ্যাসেট তোমার, ওটা বিক্রি হবে না, কি ঠিক তো। এইবার আসে প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স কত ছিল, মনে করলাম প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স আছে 70,000 টাকা, কি ক্লিয়ার হলো, মনে করলাম প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স আছে 70,000 টাকা, কি সমস্যা, ঠিক তো, হ্যাঁ এবার আসছি আমরা ক্যাপিটাল, ক্যাপিটাল মোটামুটি গ্রুপ ওয়াইজ ম্যাক্সিমাম ম্যাচ করা থাকে, ক্যাপিটাল বলে গ্রুপ আছে, তাহলে এত ভাবা তো দরকার নেই আমার, ইনভেন্টরির কথা বাদ দাও, তুমি গ্রুপটা বুঝতে পেরেছো, হ্যাঁ পরপর যাবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমার বলছি ইনভেন্টরি না, নিশ্চয়ই না,
তাই তো? ইনভেন্টরি নিশ্চয়ই নয়। এবার ধরো ক্যাপিটাল নিয়ে ঢুকেছে 1,00,000 টাকা, কি ঠিক তো? এবার ক্যাশের ব্যালেন্স আছে ধরো 70,000 টাকা, কি বললাম? তাহলে স্বাভাবিকভাবে তুই ক্যাশ লেয়ার এখানে তৈরি করতেই যাবে, তৈরি করতে দেবে না বললাম, এর অর্থ দিয়েছি অলরেডি এক্সিস্ট, তাই তো বলেছি ক্যাশের ব্যালেন্স, হ্যাঁ ক্যাশের ব্যালেন্স তৈরি করা আছে। তাহলে আমরা কি করব? আমরা কি করব? লেয়ারটাকে এডিট করে দেব, অল্টারেই যাবি, অল্টার মানে এডিট, কাকে অল্টার করবি? লেয়ারকে অল্টার করবি, ক্যাশ পেয়েছিস তো? গেলি এখানে চুপচাপ আয়, এসেছিস এখানে 70,000 টাকা বা 60,000 টাকা যা তোর ক্যাশ ব্যালেন্স দিয়ে দে, কি ঠিক আছে? ব্যালেন্স শিট কি আমি করেছি? ব্যালেন্স শিট হয়ে গেছে, ব্যালেন্স শিট এই। লক্ষ্য রাখো, ভালো লক্ষ্য রাখো, ক্যাপিটালের আন্ডারে 1,00,000, তাই তো? আর অ্যাসেটসে তুমি ফিক্সড অ্যাসেটে পেরেছো ফার্নিচার 70,000 টাকা, কারেন্ট অ্যাসেটে ক্যাশ ইন হ্যান্ডে 60,000 টাকা, সুতরাং এখানে ব্যালেন্স দাঁড়িয়েছে 1,30,000, আর এখানে আছে 1,00,000, সুতরাং তোমার সাসপেন্স হয়েছে 30,000 টাকা। বুঝতে পেরেছিস? সাসপেন্স মিলল না তো ব্যালেন্স, তা আমরা কি মিলিয়ে করেছি? তাহলে পাবলিক করতে কি বুঝতে পারলিস নি বল? তুই ফার্নিচারের ব্যালেন্স কত দিচ্ছিস? 70, ক্যাশের ব্যালেন্স দিচ্ছে 60, মালিক ক্যাপিটাল নিয়েছে 1,00,000 টাকা, দু সাইড কি সমান? দু সাইড কি সমান? 30,000 টাকা ডিফারেন্স, সেটাই তো দেখাচ্ছে 30,000 টাকা ডিফারেন্স। ব্যালেন্স শিট আমি করলাম, তা আজকে তোমার ডিউটি থাকবে ওখানে ব্যালেন্স শিট তৈরি করবে, আর যারা যারা ব্যালেন্স